এই স্টোরি নিয়ে এয়ার স্টোরি চ্যানেলের আমাদের এই বছরের প্রথম ভিডিও ডোরেমন দ্য মুভি নোবিতাস আর্ট সিম্ফনি। তো চলার বেশি সমালোচনা না করে হারিয়ে যাওয়া যাক আমাদের ছোটবেলার অত্যন্ত প্রিয় অ্যানিমে ক্যারেক্টার ডোরেমন নোবিতাদের সাথে আরো একটি নতুন অ্যাডভেঞ্চারে। সিনেমাটি শুরু হয় আমাদের আইসিসির সময়ের একটি সিন দেখিয়ে, যখন পুরো দুনিয়া বরফে ঢাকা ছিল। আমরা একটি ছোট বাচ্চাকে দেখি যে শিকার করার চেষ্টা করছে। তখনই সে দেখে আকাশ থেকে একটা মিটিয়রের মতো কিছু একটা এসে তাদের সামনে জঙ্গলে পড়েছে। ছেলেটি আর তার গ্রামের সবাই ওটা চেক করার জন্য যায়, আর সবাই দেখে মিটিয়রের মধ্যে একটি ছোট বাচ্চা এবং একটি বাঁশি ছিল। তো সিন শিফট হয় বর্তমানে। নবিতারা সবাই স্কুলে ক্লাস করছে, যেখানে সবাই বাঁশি বাজানোর প্র্যাকটিস করছে। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার নবিতা এটা এত বাজেভাবে করছিল যেটা সবাই নোটিস করে আর হাসতে শুরু করে। তখন টিচার সবাইকে পৃথিবীর সবচেয়ে পুরাতন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা জিজ্ঞেস করে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও কেউ বলতে না পারলে টিচার জানায় এটা হচ্ছে একটি বাঁশি, যেটা অ্যাজিউম করা হয় 40,000 বছর আগে জার্মানিতে তৈরি হয়েছে। আর এটা নিয়ে তিনি কয়েকটা ফ্যাক্ট বলে। স্কুল ছুটি হয়ে যায়, আর স্কুল থেকে বাড়িতে ফেরার সময় শিজুকা নবিতাকে মিউজিকের ইম্পর্টেন্স বলছিল এবং আমাদের বিভিন্ন সিন দেখানো হয়। পাখিদের কিচিরমিচির, বাচ্চাদের কান্না থামাতে মায়েদের গান গাওয়া, বৃদ্ধ মানুষরা নিজেদের একান্তে সময় কাটার জন্য মিউজিক শুনছে, চলাফেরার সময় গান শোনা, একসাথে ভালো সময় কাটানো। এই মিউজিক আমাদের খুশিতে অনেক বড় ভূমিকা রাখছে। তাদের কনভারসেশনের মাঝখানে ওখানে জিয়ান সুনিও চলে আসে, আর সুনিও এখানে বাঁশি বাজাতে বাজাতে বলছিল, অসম্ভব জিয়ান, আমি যত চেষ্টাই করি নবিতার মতো করতে পারছি না। আর তারা দুজন হাসতে শুরু করে, যেটা শুনে বরাবরের মতো নবিতা রেগে ওঠে। আর এখানে তারা বাঁশিকে কেন জানি রেকর্ডার বলছিল। আমি তোমাদের রেকর্ডার বাজিয়ে দেখাবই, আর তোমরা চাইলে আমি রেকর্ডার কান দিয়েও বাজিয়ে দেখাতে পারি। যা শুনে সবাই আরো বেশি হাসতে শুরু করে। আর জিয়ান সুনি ওকে ধমকিও দেয়, যেটা বললে ওটা মনে রেখো। যাই হোক, সবাই নবিতার মজা নিয়ে নিজের নিজের বাড়িতে ফিরে যায়। নবিতা বাড়িতে আসার পর দেখে ডোরেমন অনেকগুলো ডোরা কেক নিয়ে বসে আছে। আমার একটু হেল্প লাগবে ডোরেমন। ডোরেমন তার ডোরা কেক গুলো লুকানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ অব্দি ধরা পড়ে যায়। তুমি এত ডোরা কেক কোথায় পেলে? ডোরেমন কিছু বলতেই যাবে, তখন তার পকেট থেকে একটি ডায়েরি বেরিয়ে আসে। নবিতা দেখে ডায়েরিতে লেখা আছে, আমি আজকে 20টা ডোরা কেক খেয়েছি। নবিতার সাথে সাথে বুঝে যায় এটা একটা গ্যাজেট। এর পাওয়ার সম্পর্কে ডোরেমন বলে এটা একটা ফিউচার ডায়েরি, এর মধ্যে যা যা লেখা হয় সেটাই সত্যি হয়ে যায়। তখনই নবিতার মাথায় কিছু একটা আসে। সে ডোরেমনকে বলে তোমার পায়ের নিচে একটা ইঁদুর। যাতে ভয় পেয়ে ডোরেমন টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কারণ আমাদের বিড়াল ডোরেমন ইঁদুরকে অনেক ভয় পায়। কিছুক্ষণ পর নবিতা ডোরেমনকে ডাকে আর তাকে ডায়েরিটা দিয়ে রুম থেকে বের করে দেয়। ডোরেমন যাওয়ার পর আমরা দেখি আসলে নবিতা ডায়েরিটি বদলে দিয়েছে এবং নবিতা অনেক খুশি হয়ে ওই ডায়েরির মধ্যে কিছু একটা লেখে। রাত হয়ে যায় আর আমরা দেখি নবিতাদের স্কুলের ছাদের উপর কিছু একটা গ্লো করছে, আর একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখানো হয়। সকাল হয়ে যায়, নবিতার আম্মুকে ঘুম থেকে ওঠার জন্য ডাকছিল। এদিকে নিউজে বলা হয় সায়েন্টিস্টরা একটি অ্যাস্ট্রয়েডের মধ্যে কিছু সিড পেয়েছে, কিন্তু এই সিড কিসের এটা জানা যায়নি। এর উপর রিসার্চ চলছে। আর আমাদের দেখানো হয় ওই অ্যাস্ট্রয়েডের পাথরের টুকরাগুলো থেকে স্লাইমের মতো কিছু একটা বের হচ্ছে। এদিকে নবিতাদের স্কুলের মিউজিক ক্লাস শুরু হয়ে যায়, কিন্তু তখন তাদের রেগুলার টিচার এসে মিউজিক টিচারকে জানায় আপনার ফ্যামিলি থেকে ইমার্জেন্সি কল এসেছে, আপনাকে এখনই বাড়িতে যেতে হবে। নবিতাদের মিউজিক ক্লাস ক্যান্সেল হয়ে যায়, আর আমরা দেখি এটা নবিতার কারণেই হয়েছে। সে ফিউচার ডায়েরিতে লিখেছে আজকে কোনো মিউজিক ক্লাস ছিল না। এদিকে জিয়ান অনেক বিরক্ত ছিল, কারণ সে আজকে গান গাইতে চেয়েছিল, কিন্তু তার দাঁতে ব্যথা। যা শুনে শুনিয়ে বলে আরে এটা তো ভালো খবর, আর জিয়ান ওকে পিটে চলে যায়। অপরদিকে ডোরেমন সে বুঝে যায় নবিতা তার ডায়েরি বদলে ফেলেছে। ডোরেমনের সন্দেহ হয় নবিতা যখন এই ডায়েরিতে হাত দিয়েছে কিছু না কিছু একটা গড়বড় হবেই, আর এটা শুরুও হয়ে যায়। নবিতার আম্মু ডোরেমনকে ডেকে বলে একটাও মিউজিক চ্যানেল কাজ করছে না, আর ডোরেমন মনে মনে ভাবে এখন সে নিশ্চিত হয়ে গেল। এদিকে নবিতা শিজুকাকে বিদায় দিয়ে বাড়িতে ফেরার সময় ডোরেমন এসে ওকে ধরে আর ওর ডায়েরিটি নিয়ে নেয়। ডোরেমন রেগে ওঠে, কিন্তু নবিতা বলে যেমন আমি লিখেছিলাম এখানে তেমনটাই হয়েছে, আজকে মিউজিক ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। ডোরেমন রেগে ওকে বলে তুমি ডায়েরিতে লিখেছো আজকে কোনো মিউজিক ছিল না, যার কারণে শুধু তোমার ক্লাস বন্ধ হয়নি, পুরো দুনিয়া থেকে মিউজিক গায়েব হয়ে গেছে। কিন্তু দেখা যায় এত নবিতা বুঝতে পারে না এটা কত সিরিয়াস। সে বলে এটা তো কোনো বড় বিষয় না। এদিকে আমাদের দেখানো হয় মিউজিক গায়েব হওয়াতে কি কি সমস্যা হচ্ছে। বাচ্চারা কান্না করলে মায়েরা গান গেয়ে ওদেরকে থামাতে পারছে না, মানুষের আচরণে পরিবর্তন দেখা দিচ্ছে। স্কুলের টিচাররা পিয়ানো বাজাতে গেলে সেটা বাজাতে পারছে না, মানুষের ফোন থেকে মিউজিক ডিলিট হয়ে যাচ্ছে, স্ট্রিট আর্টিস্টদের ইনস্ট্রুমেন্ট কাজ করছে না, এমনকি মানুষের কথা থেকে সুর চলে গেছে। তো চারদিকে একটা হজবরল ব্যাপার, এবং এবার নবিতা রিয়েলাইজ করে সে কত বড় ভুল করেছে। ও ডোরেমনকে কিছু একটা করতে বলে, আর ডোরেমন ওই ডায়েরিটির পাতা ছিঁড়ে ফেলে এবং পরমুহূর্তে সবকিছু আগের মতো নরমাল হয়ে যায়। নবিতা ডোরেমন বাড়িতে ফিরে আসে, কিন্তু ডোরেমন নবিতার উপর অনেক বিরক্ত ছিল। ওর কোনো হুঁশি নেই এই ডায়েরি যদি অন্য কারো হাতে লাগে তাহলে কি হতে পারে। তখন নবিতার আম্মু ডোরেমনকে ডেকে বলে বাসায় ডোরা কেক আছে, আর মুহূর্তে ডোরেমনের মুখ চাঙ্গা হয়ে যায়, এমনকি সে ডায়েরিটিও পকেটে ঢুকাতে ভুলে যায়। এদিকে ওই অ্যাস্ট্রয়েডের টুকরা থেকে বের হওয়া স্লাইমটিকে দেখানো হয়। আমরা দেখি এটা নিজের একটা ক্লোন তৈরি করে, আর পাশে একটি রেডিও যেটাতে গান বাজছিল নিজের একটি ক্লোনকে ওটার উপর পাঠিয়ে দেয়। ক্লোনটি কালো হয়ে আর রেডিওটি নষ্ট হয়ে যায়। অপরদিকে নবিতার আম্মু ডোরেমনের ফিউচার ডায়েরি তার জুতার উপর খুঁজে পায়। এদিকে নবিতাকে দেখানো হয় সে বিকালে নদীর পাশে বসে তার রেকর্ডার বাজানোর প্র্যাকটিস করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিরক্ত হয়ে ওঠে। তখন একটি ছোট্ট মেয়ের ছায়া ওর মাথার উপর আসে, আর সে কোনো একটা অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে। নবিতা ভাবে মেয়েটি হয়তো ইংলিশ বলছে, তো সে উত্তর দেয় আই নো স্পিক ইংলিশ।
ক্লাস 6 পড়ে ভাইও, তো ইটস এনাফ। তখন মেয়েটাকে ইশারা করে দেখায় সে তার রেকর্ডার বাজানো শুনতে চায়। নবিতা বাজে ছিল, তো সে লজ্জা পাচ্ছিল, তবুও সে ছোট্ট মেয়েটার আবদার মেটানোর জন্য ট্রাই করে। কিন্তু নবিতার বাজানো শুনে মেয়েটি হেসে পড়ে। নবিতা লজ্জা পেয়ে বলে, আমি আগেই বলেছিলাম আমি এটা বাজাতে পারি না। মেয়েটি তাকে আবারও কন্টিনিউ করতে বলে। নবিতা এবারও মানা করতে পারে না, এবং কিছুক্ষণ পর মেয়েটিও নবিতা রেকর্ডারের সাথে সাথে গান গাইতে শুরু করে। আর ওর গলার সুর শুনে নবিতা পুরো হতবাক হয়ে যায়। মেয়েটার গলা অনেক সুন্দর ছিল, যাতে নবিতা পুরো হারিয়ে যায়। কিন্তু যখন নবিতার হুঁশ ফেরে সে দেখে মেয়েটি ওখানে আর নেই, আর মেয়েটির ইফেক্টও দেখা দিতে শুরু করে। ডোরেমন খেয়াল করে নবিতা গুনগুনিয়ে গান গাইছে। সে নবিতাকে জিজ্ঞেস করে এটা কোন গানের সুর, আর নবিতা ওকে ওই মেয়েটির কথা বলে। সকালবেলা নবিতা তার বন্ধুরা সবাই নদীর পাশে মিউজিক প্র্যাকটিস করার জন্য একত্র হয়, কিন্তু নবিতার কারণে তাদের সবার সুর নষ্ট হচ্ছিল। সে সবার জন্য পচা আলু, তবুও তারা প্র্যাকটিস কন্টিনিউ করে। তখনই আবারও সে চেনা সুর ভেসে আসে। নবিতা দেখে এটা সেই বাচ্চা মেয়েটি, আর মেয়েটির গলার আওয়াজ শুনে এবার জিয়ান সুনিও শিজিকাও অবাক হয়ে যায়। নবিতার বন্ধুদের বলে সে মেয়েটিকে চেনে, আর তারা চারজন মেয়েটির সাথে রেকর্ডার বাজানোর প্র্যাকটিস করতে শুরু করে। ডোরেমনও সেখানে এসে পড়ে। নবিতাকে প্র্যাকটিস করতে দেখে সে অনেক খুশি হয়, আর তার কয়েকটা গ্যাজেট দিয়ে জিয়ান সুনিও শিজিকার ফেভারিট টয় গুলো দিয়ে ওখানে মিউজিক বাজাতে শুরু করে, যাতে সবাই আরো মোটিভেট হয়ে ওঠে। এভাবে তারা সেখানে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে এন্ড পুরো মুভমেন্টটাকে এনজয় করে। নবিতারা সবাই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, যেমন তোমার নাম কি, কোথায় থাকো, তুমি কি কোনো ফরেনার। তখন জিয়ান রোমান্টিক ভাবে বলে ওঠে, আমরা হয়তো একে অপরের ভাষা বুঝছি না, কিন্তু মনের দিক দিয়ে আমরা সবাই এক। তোমার মনে আছে জিয়ান? জিয়ান ওকে একটা লাথি মারে, কিন্তু আমার কথা হলো সুনিও কি ওরা ছোট করছে। জিয়ান বলে, তো চলো এই খুশির সময় আমি তোমাদেরকে একটি গান শোনাই, কেন আমাদের মজা নষ্ট করছো? যা শুনে জিয়ান রেগে যায়, কিন্তু তখন তারা খেয়াল করে মেয়েটি ওখান থেকে আবারও গায়েব হয়ে গেছে। আর আমাদের ছোট্ট হয়ে যাওয়া সুনিও বলে, ওই মেয়েটি হয়তো মনে মনে বুঝতে পেরেছে তোমার গান শুনলে ওর কি হতে পারে। আর সুনিও বাতাসে উঠতে শুরু করে। তখনই সেখানে ওই মিটিওর থেকে বের হওয়া স্লাইম গুলোর কোন মিউজিক ইনস্ট্রুমেন্ট নষ্ট করার পর যে কালো রঙের ধুলো বের হচ্ছিল, এটা জিয়ান দেখতে পায়, আর ওটা ধরে ফেলে দিয়ে নিজের পেছন চুলকায়। এদিকে আমরা দেখি পাশের ঝোপঝাড় থেকে কেউ একজন তাদের উপর নজর রাখছে, আর কোন একটা ভয়েস বলে ওঠে, আমি 5 জন দক্ষ মিউজিশিয়ানকে পেয়ে গেছি। শিন শিফট হয় নবিতার বাড়িতে। ফেরার সময় ডোরেমন নবিতাকে জিজ্ঞেস করে, তোমার কাছে এমন কোন গ্যাজেট আছে যেটা দিয়ে আমি সাথে সাথে রেকর্ডার বাজানো শিখে যাব? তখন ডোরেমন তাকে বোঝায়, যখন তুমি কষ্ট করে কোনো কিছু অর্জন করো সেটার মূল্য বেশি থাকে, তো প্র্যাকটিস করতে শুরু করো। তখনই বাসায় তারা একটা লেটার পায়, যেটাতে লেখা ছিল, আজকে রাতে আমি তোমাদের জন্য স্কুলের মিউজিক রুমে ওয়েট করব। আর লেটারের পাশে সিম্বলটা দেখে নবিতার মনে পড়ে এই সিম্বল ওই মেয়েটার ড্রেসে ছিল। রাত হয়ে যায়, আর দেখা যায় জিয়ান, সুনিও, শিজিকাও ওই লেটারটা পেয়েছে। তারা 5 জন স্কুলের সামনে একত্র হয়। এদিকে দেখা যায় একটা বিড়াল গান গাইয়ে অন্য একটা বিড়ালকে শোনাচ্ছে। তখন কিছু একটা এসে ওকে ধরে ফেলে। এদিকে ভয় ভয় নবিতারা সবাই স্কুলের মিউজিক ক্লাসে পৌঁছে যায়। রুমে কেউ ছিল না। সেখানে পিয়ানোর কাছে শিজুকে একটি নোট পায়, যাতে লেখা ছিল, নোটটি বাজাও। আর শিজুকে এটা মোটামুটি বাজাতে পারতো। তো শিজুকে মিউজিকের নোটটা বাজানোর সাথে সাথে পাশের একটি দরজা গ্লো করতে শুরু করে, যার থেকে একটি অদ্ভুত আওয়াজ ওদেরকে বলে, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, প্লিজ চলে আসুন। যা শুনে ডোরেমনরা সবাই অনেক ভয় পেয়ে যায়। আওয়াজটি ওদের কাছে সাহায্য চাইতে থাকে। তারা কেউই ঢুকতে সাহস পাচ্ছিল না। তখনই ওই মিস্টিরিয়াস বাচ্চা মেয়েটির গানে আওয়াজ ভেসে আসে, আর এটা চিনতে পেরে নবিতা সবাইকে ভেতরে ঢোকার জন্য এনকারেজ করে। ডোরেমন, নবিতা, শিজুকা, জিয়ান ওই দরজা দিয়ে ঢুকে পড়ে। বুদ্ধিমান সুনিও একটু ভয় পেলেও বন্ধুদেরকে ফলো করার সিদ্ধান্ত নেয়। তারা খেয়াল করে তারা পৃথিবীর বায়ুমণ্ডল পার করে যাচ্ছে। পৃথিবীর অ্যাটমসফিয়ার পার করার পর তারা আরো একটি ইনভিজিবল লেয়ার পার করে, আর অবাক হয়ে দেখে ব্যান্টেনের ফ্লাওয়ার ফ্যাসিলিটির মতো এই ইনভিজিবল লেয়ারটি অনেক বড় একটি স্পেসশিপকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখানকার স্পেসশিপের নাম হচ্ছে হল অফ ফেম। তাদের ওটার মধ্যে নিয়ে যাওয়া হয়। জায়গাটি পুরো গ্লাসের তৈরি ছিল, কিন্তু সেখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। বাট কিছুক্ষণ পরে তারা খেয়াল করে তারা যেখানে পা রাখে ওখান থেকে মিউজিক বের হয়, যেখানে হাত রাখে ওখান থেকে মিউজিক বের হয়। মানে পুরো জায়গাটি একটি মিউজিক ইনস্ট্রুমেন্টের মতো বাজছিল। এবং ডোরেমনরা সবাই খেয়াল করে তারা যেসব মিউজিক বের করছে ওগুলো একটা ক্রিস্টালের মতো গ্লাসের মতো স্টোর হচ্ছে। আর ওটা ফুল হতেই ওই পুরো রুমটার মধ্যে কালার চলে আসে, আর স্কাই ইউটোপিয়ার মতো একটি ফুল ফুটতে শুরু করে, যেন মিউজিক এই পুরো জায়গার পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করছে। যা দেখে ডোরেমনরা সবাই অবাক হয়ে যায়। সেখানে একটি রোবট চলে আসে, আর ওদের সবাইকে লেজেন্ডারি মিউজিশিয়ান বলে ওয়েলকাম করে। আর রোবটটি তার নাম বলে চাপেক। তারা সেখানে বাচ্চা মেয়েটিকেও দেখে, যার ভাষার উপর সাবটাইটেলও কাজ করে না। তো তার ভাষা বোঝার জন্য ডোরেমন তার ট্রান্সলেশন গামি গ্যাজেটটি ব্যবহার করে, যেটার নাম ওরা কয়বার চেঞ্জ করছে ওরাই জানে। তো এটা খাওয়ার পর তারা মেয়েটির ভাষা বুঝতে পারছিল। আর মেয়েটির জাপানিজ ভাষার প্রথম সাবটাইটেল আমরা পড়ি। নবিতাকে গুফি গ্লাস বলে ডাকছিল, বলদ গ্লাসওয়ালা। আর আমাদের প্যাঁচার এই কথা হজম করতে অনেক কষ্ট হয়, কেউ তাকে গুফি গ্লাস বলছে। মিস্টিরিয়াস মেয়েটি তার নাম বলে মিকা। মিকা ওদের সবাইকে হল অফ ফারে ওয়েলকাম করে। আর মিকার বাটলার বা অ্যাসিস্ট্যান্ট যে ছিল ও ডোরেমনদের ওদের এখানে ডাকার কারণ বলে। আসলে তাদের সবাইকে এই হল অফ ফারের নদীকে রিভাইভ মানে বাঁচিয়ে তোলার জন্য ডাকা হয়েছে। তখন নবিতা জিজ্ঞেস করে ফার শব্দের অর্থ কি। বাটলার চাপেক ওদের এক্সপ্লেন করে, তোমরা পৃথিবীতে নদীর পাশে যে শব্দ করছিলে ওটাকেই ফার বলা হয়। আর এতে নবিতারা 5 জনেই বুঝতে পারে গান বা মিউজিককে ওদের ভাষায় ফার বলে। বাটলার আরো বলে ওরা দূরের একটি প্ল্যানেট থেকে এসেছে যার নাম মিউজিকা, আর এই পুরো জায়গাটি হচ্ছে ওদের স্পেসশিপ।
ডোরেমন বলে এই প্ল্যানেটের নাম আমি কখনো শুনিনি, তাহলে তোমরা এলিয়েন? মিকা বোল্ডলি উত্তর দেয়, আমাদের জন্য তোমরা এলিয়েন। বাটলার বলে, আমরা পৃথিবীতে লেজেন্ডারি 5 মিউজিশিয়ানদের খুঁজতে গিয়েছিলাম আর আমাদের আপনাদের সাথে দেখা হয়। ডোরেমন নোবিতারা ওদেরকে বোঝানোর চেষ্টা করে ওরা কোনো মিউজিক এক্সপার্ট না, কিন্তু ওরা দুজন ওদের কথায় শোনার নয়। আপনারা আপনাদের ফার দিয়ে এখনই তো এই জায়গাটিকে রিভাইভ করলেন, মানে হলো ওদের ফ্যারি আমাদের মিউজিক ওদের স্পেসশিপের পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে, আর আমরা এবার থেকে ফার না বলে মিউজিক বলবো। বাটলার চাপেক ওদের কাছে গ্র্যান্ড হল অফ ফারকে রিভাইভ করার জন্য সাহায্য চায়, আর কোনো উপায় না দেখে ডোরেমনটা রাজি হয়ে যায়। মিকা ডোরেমনদের ওদের স্পেসশিপের ভিতর নিয়ে যায়। মিকা গান গাইলে পুরো রুমের আলো জ্বলে ওঠে, যেখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ভরা ছিল। চাপেক বলে সে এই ইনস্ট্রুমেন্ট গুলো পৃথিবীর থেকে কালেক্ট করেছে, আর সে নোবিতাদের তাদের পছন্দ মতো ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুজ করতে বলে। তাদের জন্য কম্পারেবল ইনস্ট্রুমেন্ট চুজ করার জন্য ডোরেমন তার একটি গ্যাজেট বের করে, যেটা প্রতিটা ইনস্ট্রুমেন্টকে একটা একটা রশি দিয়ে বেঁধে দেয়, আর প্রত্যেককে একটা একটা রশি চুজ করতে বলা হয়। নোবিতা একটি রেকর্ডার পায়, বাসিকে কেন জানি তারা রেকর্ডার বলছিল, হয়তো সাবটাইটেলের প্রবলেম। জিয়ান একটি টুবা, সুনিও একটি ভাইলেন্ট, আর শিজুকে একটি ব্যাঙ্গো ড্রামস। আর প্রথমবার বাজিয়েই তারা বুঝতে পারে তাদের সবার অনেক প্র্যাকটিস করতে হবে। এদিকে বাটলার বলে ওঠে, আমি ভেবেছিলাম এক্সপার্ট মিউজিশিয়ানরা এগুলো খুব সহজে করতে পারবে, যাতে মিকা ওকে বকা দেয়। তখন ডোরেমন মিউজিশিয়ান লাইসেন্স নামে একটি গ্যাজেট বের করে, সে প্রত্যেককে ওটা একটা একটা করে দিয়ে দেয়। আর এর পাওয়ার সম্পর্কে ডোরেমন বলে, এটা তোমাদের স্কিল লেভেল অনুযায়ী তোমাদের ইনস্ট্রুমেন্টকে অ্যাডজাস্ট করে নেবে, আর তোমাদের এগুলো বাজানো শিখতে সুবিধা হবে। এবং এই কার্ডে তাদের লেভেলও দেখা যাবে। তারা 4 জনই বিগিনার লেভেলে ছিল। এবং ডোরেমন আরো বলে, যদি তোমাদের ইনস্ট্রুমেন্ট কথা বলতে পারবে না, কিন্তু এগুলোর মন থাকবে, আর এগুলো লাইসেন্স করা ব্যক্তির সাথে কমিউনিকেট করতে পারবে। কিন্তু দেখা যায় নোবিতা খুশি ছিল না, কারণ সে একটি বাঁশি পেয়েছে, যেটাই সে অত্যন্ত বাজে। এই লাইসেন্সের আরো একটা বেনিফিট ছিল, এগুলোকে যদি ইনস্ট্রুমেন্টের উপর ট্যাপ করা হয়, তাহলে ইনস্ট্রুমেন্ট একটি চাবির ছোঁয়াতে বদলে যায়, তো ইনস্ট্রুমেন্ট ক্যারি করতে অনেক সুবিধা হয়। এখন কাজের কথায় আসা যাক। মিকার বাটলার ওদের জানায়, গ্র্যান্ড হল অফ ফেয়ারের কোরকে জীবিত করার জন্য আগে তাদের বাইরের এলাকাগুলোকে ওদের মিউজিক দিয়ে অ্যাক্টিভ করতে হবে, কিন্তু বাঁশিতে তো নোবিতার মন এখনো ভেঙে আছে। তো পরের প্লেসে যাওয়ার জন্য খুবই ভালো একটা ব্যবস্থা ছিল, লিফটে উঠতে হয় না, ওটা ওদের জোর করে টেনে ঢুকায়। আর আমার কষ্ট লাগে এটা দেখে শিজুকার ঢুকতে কত কষ্ট করতে হয়েছে। এবং ল্যান্ডিংটাও ডোরেমনের লেভেলের, মানে সাধারণত আমরা কি দেখি, লিফট তোমাকে সুন্দর করে একটি জায়গায় নামিয়ে দেয়, কিন্তু ওদের হাওয়া ছুড়ে মারে। সেফ ল্যান্ড করার জন্য মিকাসা গান গাইতে শুরু করে, আর ওর গানের পার্টিকেল গুলো একটি ঘোড়ার রূপ নেয়। এটা দেখে জিয়ান, সুনিও, শিজিকাও এটা করার চেষ্টা করে, কিন্তু ওদের মিউজিক এতটাও ভালো ছিল না, তো এটা কাজ করে না। তখন ডোরেমন এসে সবাইকে ব্যাঙ্গো কপ্টার দেয়, আর এদিকে নোবিতা মিকার ইউনিকর্নের ল্যাজ ধরে চলছিল। অপরদিকে আমাদের দুটি রোবটকে দেখানো হয়, যারা মাছ ধরছে, কিন্তু নদীতে কোনো পানি নেই। আর তখনই সেখানে নোবিতারা সবাই চলে আসে, এবং হ্যাঁ, পানি না থাকলেও মাছ ধরা যায়। যাই হোক, যখন রোবট দুটি মিকাকে দেখে, তারা অনেক খুশি হয়, আর বলে লাস্ট টাইম তারা মিকাকে যখন দেখেছিল যখন সে একটি ছোট বাচ্চা ছিল। কিন্তু মিকা বাটলার ওদের চিনলেও মিকা ওদের চিনতে পারে না। সে ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে চেনো? এখানকার সবাই আপনাকে চেনে মিস মিকা। আর রোবটটি মিকার বাটলারকে কোনো মাস্টার ভ্যান্টর নামে কারো কথা জিজ্ঞেস করে। তখন বাটলার বলে, যখন আমাদের ঘুম ভাঙে আমরা ওনাকে কোথাও খুঁজে পাইনি, আর হল অফ ফারের রাস্তাও বন্ধ ছিল, আর বইতে লেখা ছিল এর জন্য 5 জন এক্সপার্ট মিউজিশিয়ানকে ডাকতে হবে, যার জন্য আমরা পৃথিবী থেকে 5 জন এক্সপার্ট মিউজিশিয়ানকে ডেকে এনেছি আমাদের এই হলকে জীবিত করার জন্য। ডোরেমনরা এদের সাথেও পরিচিত হয়। তখন রোবটটি ওদের কাছে রিকোয়েস্ট করে প্রথমে তাদের এই নদীটাকে জীবিত করে দিতে। আর এখানে মিকা তার বাটলার নোবিতাদের কাছে তাদের স্পেসশিপের মেকানিজম সম্পর্কে ক্লিয়ার করে। যেমন তোমরা দেখেছ, আমাদের পুরো দুনিয়া মিউজিকের উপর নির্ভরশীল, এমনকি তাদের যন্ত্রপাতির পাওয়ার সোর্সও মিউজিক। তারা ওদের বলে, সামনে টাওয়ারে যে ক্রিস্টালটা আছে, ওখানে গিয়ে যদি তোমরা মিউজিক বাজাও, তাহলে নদীটা আবার জীবিত হয়ে যাবে। নোবিতা বলে, তাহলে এটা অনেকটা আমাদের বিদ্যুতের মতো কাজ করে। প্রথমে জিয়ার মিউজিক বাজানোর সিদ্ধান্ত নেয়, বাট সে ওটাতে সুর তুলতে পারছিল না। কিন্তু তখনই তার প্যান্টের পকেট থেকে ওই অ্যাস্ট্রয়েড থেকে বের হওয়া কালো স্লাইম গুলোর কয়েকটা বের হয়। আসলে যখন জিয়া নদীর পাশে স্লাইমের কালো টুকরোটা তার হাত দিয়ে ধরে ওর প্যান্টে হাত মুছেছিল, সেখান থেকে ওটা এখানে চলে এসেছে। তখনই সুনিয়র ইনস্ট্রুমেন্ট ওর সাথে কথা বলে, আর ওকে কিভাবে বাজাতে হবে এটা বুঝায়। এবং এবার যখন সুনিয়র ট্রাই করে, সে ওটা বাজাতে পারছিল। ওই ক্রিস্টালটাও চার্জ হতে শুরু করে। জিয়ান, শিজুকা ওকে ফলো করে, আর ক্রিস্টালটা প্রায় চার্জ হয়ে যায়। তখন ছোট্ট মেয়েটি নবিতার কাছে এসে ওর হাত ধরে বলে, গুফি গ্লাস, তুমি বাজাচ্ছ না কেন? আর ওর কথা যখন নবিতা ট্রাই করে, উল্টো চার্জ কমতে শুরু করে, যাতে সবাই হাসছিল, এমনকি বাচ্চা মেয়েটিও। জিয়ান নবিতাকে সরিয়ে দেয়, আর তারা 3 জন মিলে ক্রিস্টালটাকে চার্জ করে দেয়, যাতে এই পুরো জায়গা অ্যাক্টিভ হয়ে যায়, আর নদী দিয়ে আবার পানি বইতে শুরু করে। এন্ড দিস ইজ এ গ্রেট সাকসেস। জিয়ান, সুনিও, শিজুকার কাছে যে লাইসেন্স ছিল, ওটারও লেভেল আপ হয়ে যায়, বিগিনার থেকে অ্যামেচিওর। নবিতার এটা হয় না। নবিতা বলে, আমার কেন হলো না? ডোরেমন ওর দিকে তাকিয়ে বলে, কচ্ছপ মিয়া, একটু ওয়েট করো। তারা প্ল্যাটফর্মটির নিচে তাকিয়ে দেখে একটি জায়গা পুরো কুয়াশায় ঢাকা। মেয়ে রোবটটি বলে, তোমাদের মিউজিক নিচের জঙ্গলটিকেও জীবিত করে দিয়েছে। আর নোবিতা, ডোরেমন বাদে বাকিরাও এবার তাদের মিউজিক ব্যবহার করে পেট তৈরি করে উঠতে পারছিল।
তো তারা 5 জন জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছিল, আর এই জঙ্গলে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এরপর সেখানে ইঁদুর আর কুকুরের মতো দেখতে একটি প্রাণী চলে আসে আর মিকার সাথে খেলতে শুরু করে। কুকুরটি ওদের রাস্তা দেখিয়ে একটি রোবটের কাছে নিয়ে যায়, যাকে মিকা আর ওর বাটলার চিনতো। ওর নাম মিস্টার তাকিরেন। সে ওখানে কান্না করছে কারণ তার যে গুরু ছিল সে উপরে চলে গেছে। বাটলার চাপেক বলে এই জঙ্গলের যে ওয়েদার আছে এটা তাদের মুডের উপর নির্ভর করে, যদি এখানে কারো মন খারাপ থাকে তাহলে এখানে বৃষ্টি হয়। তখনই শিজুকা, জিয়ান আর সুনিও যে ইনস্ট্রুমেন্ট ছিল ওরা ওদের মন ভালো করতে কোনো মিউজিক বাজাতে বলে। বাকিরাও এতে একমত হয়, কিন্তু মন ভালো করার জন্য তারা কোনো স্পেসিফিক টোন বাজাতে পারে না। এবং বাটলার চাপেককে দেখা যায় সে লজ্জা পাচ্ছে। তখনই মিকা এগিয়ে আসে আর ওর ব্যাগ থেকে একটি নোটবই বের করে জিয়ান সুনিওদের দেখায়। এটা একটা মিউজিক নোট ছিল, এখানে চাপেকের রিসার্চ করা বিভিন্ন মিউজিক লেখা ছিল। চাপেক বলে সে এগুলোকে পৃথিবী থেকে ইন্সপায়ার হয়ে লিখেছে, আর মিউজিকের লাইসেন্স থাকার কারণে শিজুকা, জিয়ান, সুনিও এটা পড়তে পারে। তো সবাই রেডি হতে শুরু করে। ডোরেমন একটি চুল পরে নেয়। নোবিতা এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে এটা দিয়ে কি মিউজিক শেখা সহজ হয়? ডোরেমন জানায় না, এটা শুধু স্টাইলের জন্য। এদিকে শিজুকা তার ইনস্ট্রুমেন্ট বের করতেই সেটা ড্রামের পরিবর্তে একটি মারিম্বাতে বদলে যায়। ডোরেমন বলে এটাও লাইসেন্সের কারণে কখনো কখনো মিউজিক অনুযায়ী তোমার ইনস্ট্রুমেন্টও বদলাতে পারে। এখানে ডোরেমন সবাইকে লিড করছিল। সবাই মিউজিক তৈরি করতে শুরু করে, কিন্তু নোবিতার বাঁশির যে সুর ছিল ওটা বাকিদের সাথে ম্যাচ করছিল না, তো ওটা অনেক বাজে শোনায়। তো রোবটটির মন ভালো হয় না। তখন চাপেক নোবিতার বাঁশির সুরের সাথে মিলিয়ে নোটে কিছু পরিবর্তন করে, আর এবার তারা সবাই মিলে এত ভালো মিউজিক বাজায় রোবটটির মন পুরোপুরি ভালো হয়ে যায়। ফলে ওয়েদারও সাথে সাথে ঠিক হয়ে যায় এবং জিয়ান, সুনিও, শিজুকার লেভেল আপও হয় অ্যাম্যাচিওর থেকে প্রো। তখন যে কুকুরটি ছিল তাদের আরো একটি জায়গার দিকে নিয়ে যায়। সেখানে অনেক বড় একটি মূর্তি ছিল এবং জায়গাটি অসম্ভব সুন্দর ছিল। মিকা জিজ্ঞেস করে এটা কেমন জায়গা? ওখানকার যে ছেলে রোবটটি ছিল ও সবাইকে জানায় এটা হচ্ছে এখানকার গ্রেভিয়ার্ড। সবাই গ্রেভিয়ার্ডের মাঝখানে থাকা মূর্তির কাছে যায়। তখন ছেলে রোবটটি বলে ইনি একজন এক্সপার্ট মিউজিশিয়ান ছিলেন, আর ওনার বাঁশির সুর এত সুন্দর ছিল যা শুনে সবাই নিজের দুঃখ কষ্ট ভুলে যেতে পারত। সুনিও বলে ও তো এখানকার সবার মতো রোবট না। ডোরেমন বলে ও হয়তো এখানেই বসবাস করত। তখন মিকা জিজ্ঞেস করে তাহলে আমার মতো বাকিরা কোথায় গেল? একথা শুনে রোবটটা চাপেকের দিকে তাকায় আর বুঝতে পারে মিকার বাটলার চাপেক তাকে কিছুই জানায়নি। রোবটটি বলতে শুরু করে আমার কাজ হচ্ছে এই কবরস্থানের খেয়াল রাখা। আর সে ওদের একটি পাহাড়ের উপর থেকে পুরো গ্রেভিয়ার্ডের সিন দেখায়। সেখানে কয়েকশো কবর ছিল। রোবটটি কন্টিনিউ করে অনেক অনেক আগে আমাদের হোমল্যান্ড মিউজিকাতে একটি দুর্যোগ দেখা দেয়, যার ফলে আমাদের পুরো প্ল্যানেটটি ডিস্ট্রয় হয়ে যায়। আর যে হল অফ ফায়ার স্পেসশিপটি আছে এটা একটা লাইফ বোর্ডের মতো। এর সাহায্যে ওই দুর্যোগের থেকে মিউজিকার কয়েকজন মানুষ আর রোবটটা সার্ভাইভ করতে পেরেছিল। আর সে কনফার্ম করে দুর্ভাগ্যবশত এখন মিকা বাদে আর কোনো মিউজিকের বাসিন্দা বেঁচে নেই, এবং কোনো অ্যাডাল্ট মানুষ আর বেঁচে না থাকার কারণে হল অফ ফ্রেম আর তার মধ্যে থাকা মানুষগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যাদের ডোরেমনরা এসে মিউজিকের মাধ্যমে রিভাইভ করেছে। ডোরেমন ওকে ওই দুর্যোগের কথা জিজ্ঞেস করে, কিন্তু রোবটটা বলে এই দুর্যোগ সম্পর্কে সে কিছুই জানে না। আর সে আরো বলে মাস্টার ভ্যান্টর এর সম্পর্কে সবকিছু জানে। আর বাটলার চাপেকের মাস্টার ভ্যান্টরের একটি স্মৃতি মনে পড়ে। উনি ওকে বলছিল তোমাকে প্রোগ্রাম করা হয়েছে মিকা জেগে ওঠার পর ওর খেয়াল রাখার জন্য। মিউজিক আর শেষ মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার। আর দেখা যায় সামনের একটি স্পেস বক্সের মধ্যে ছোট্ট একটি মেয়ে শুয়ে আছে। মিকা তার জাতির শেষ জীবিত মানুষ এটা ভেবে সবাই ভাবছিল মিকা অনেক কষ্ট পাবে। মিকার বাটলার ওর কাছে ক্ষমা চাচ্ছিল। তখন মিকা হেসে বলে ওঠে আমি আগে থেকেই সব জানতাম, কারণ চাপেক একদমই মিথ্যা বলতে পারে না। আর যারা চলে গেছে আমি তাদের নিয়ে ভাবতে চাই না, যারা আমার পাশে আছে আমি তাদের নিয়ে বাঁচতে চাই। আর সে নবিতাকে আবারও গুফি গ্লাস বলে ডেকে তার পিছে পিছে আসতে বলে। আর ওকে খুশি দেখে নবিতারও মন ভালো হয়ে যায়। আর সে মনে মনে বলে আমি ওর জন্য রেকর্ডার বাজানো শিখবই। এবং তখনই কোনো রিজন ছাড়া নবিতার লেভেল আপ হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ চারদিকে ঘোরার পর তারা একটি শহর খুঁজে পায়। ওখানকার সবাইও তাদের মিউজিকের কারণে বেঁচে উঠেছে। সব রোবটরা সেখানে ব্যাটারি ক্রিস্টাল গুলো চার্জ করতে মিউজিক বাজাচ্ছিল। আর তাদের হেল্প করার জন্য ডোরেমনরাও গিয়ে ওদের সাথে মিউজিক বাজাতে শুরু করে। এবং যত যত ক্রিস্টাল চার্জ হচ্ছিল শহরটিও ডেভেলপ হচ্ছিল, মানে বিভিন্ন ঘর বাড়ি মাটি থেকে বের হয়ে আসে আর জায়গাটি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়। যাই হোক, মিউজিকের পারফর্ম শেষে জিয়ানসুনিও আশপাশ ঘুরে দেখতে বের হয়। আর তাদের চোখ পড়ে একটি অদ্ভুত ঘরের উপর, যার থেকে অনেক বিরক্তিকর মিউজিক বের হচ্ছিল। তারা ওই ঘরটির সামনে আসে আর সেখানে তারা জিয়ানের প্যান্টে লেগে আসা ওই স্লাইমটাকে দেখতে পায়। ওরা ভাবে এটা কোনো অদ্ভুত অক্টোপাস। ওরা ওটাকে ফলো করতে শুরু করে আর ফ্যাক্টরির ভিতর ঢুকে পড়ে। এদিকে আমরা ওই বিরক্তিকর মিউজিকের প্রডিউসারকে দেখি। লোকটি জিয়ানসুনিওকে দেখে আর ফ্যাক্টরিতে অনুমতি ছাড়া ঢোকার জন্য ওদেরকে শাস্তি দেওয়ার কথা ভাবে। সে ওদের প্রথমে একটি হোলের মধ্যে ফেলে দেয়, যেখানে ওদের অনেকগুলো ট্র্যাপ থেকে বাঁচতে হয়। তারা ভাবছিল এটা কিরকম জায়গা। আর উপরে দেখা যায় রোবটটি ওদের ছোটখাটো শাস্তি দেওয়ার পর অনেক খুশি হয়। কিন্তু তখনই দেখা যায় এই ফ্যাক্টরির মেন সিস্টেমে ওই স্লাইম গুলো নিজেদের মাল্টিপ্লাই করে নিয়েছে, যেগুলো সুনিও জিয়ানকে ঘিরে ধরে। রোবটটি উপর থেকে এটা দেখে চিন্তিত হয়ে পড়ে। সে ওই স্লাইম গুলোকে চিনতে পারে। ও জিয়ান সুনিওকে চিৎকার করে ডেকে বলে এগুলো হচ্ছে নয়েজ, এগুলো থেকে বাঁচো, তোমাদের মিউজিক বাজাও, শুধু মিউজিক দিয়ে এদেরকে থামানো সম্ভব। এবং ওর ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা ওদের ইনস্ট্রুমেন্ট বাজাতে শুরু করে এবং এটা
কাজও করছিল। মিউজিকের শব্দে সেখানকার অনেকগুলো নয়েজ যায় আর বাকিরা পালাতে শুরু করে, যা দেখে জিয়ান সুনিওদের নিজেদের উপর অনেক গর্ব হয়। কিন্তু তখনই পেছন থেকে অনেক বড় একটি স্লাইম চলে আসে আর ওদের পিছনে পড়ে যায়। জিয়ান সুনিও আবার যখন তাদের মিউজিক দিয়ে ফাইট করার চেষ্টা করে, দেখা যায় এটার উপর তাদের মিউজিক কাজ করে না, এটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন তাদের মাঝখানে সে রোবটটা চলে আসে আর সে জোর করে টেনে ঢুকানো এলিভেটর দিয়ে ওদেরকে বাইরে বের করে দেয়। রোবটটি বলে, এই যুগের বাচ্চাদের দ্বারা কিচ্ছু হবে না, এখন আমাকে এদের থামাতে হবে। সিন কাট হয়। এদিকে শিজুকা নোবিতারাও জিয়ান সুনিওকে খুঁজছিল। শিজুকা বলে, আমাদের এখন বাড়িতে ফেরা উচিত, কালকে আমাদের স্কুল আছে। মিকা চাপেক জিজ্ঞেস করে, তোমরা আসলে চলে যাচ্ছ? ডোরিমন বলে, আমাদের যাওয়া উচিত, এখানে তো আমাদের কাজ শেষ, কারণ হল অফ ফার তো রিভাইভ হয়ে গেছে। তখন চাপেক বলে, এটা এখনো হয়নি, পুরো হল রিভাইভ হওয়ার জন্য তোমাদেরকে মেইন সুইচকে অ্যাক্টিভ করতে হবে, আর এর সম্পর্কে শুধু মাস্টার ভ্যান্টর জানে। ডোরিমন জিজ্ঞেস করে, এই মাস্টার ভ্যান্টর কে? আর প্রথমে দেখা সে রোবটটি এসে বলে, মাস্টার ভ্যান্টর চাপেকের মিউজিক টিচার আর হল অফ ফারের জেনারেল ম্যানেজার। তখন নোবিতারা জিয়ান সুনিওর শব্দ শুনতে পায়, তারা নদী থেকে উঠে আসছিল। ডোরিমন, নোবিতা, শিজুকা ওদের ঠিক দেখে স্বস্তির শ্বাস নেয়। জিয়ান সুনি ওদেরকে ওই অদ্ভুত জায়গা সম্পর্কে বলে, কিন্তু ওরা এটাতে বেশি মাথা ঘামায় না। ডোরিমন অ্যানিওটর বের করে, কালকে আমরা আবার ফিরে আসবো। কিন্তু চাপেক আর মিকা ওদের কাছে পৃথিবীতে যেতে চায় আর বলো, তুমি কি এরকম ফেস দেখতে মানা করতে পারতা? সিন কাট হয় নোবিতাদের স্কুলে। ওরা সবাই ঘুমে ঝিমাচ্ছিল আর ডোরিমন বাইরে থেকে ওদের জাগিয়ে রাখার জন্য গ্যাজেট ব্যবহার করছে, মানে তারা রাতে একদমই ঘুমাতে পারেনি। আর টিচার দিকে ছুটির ঘোষণা দিচ্ছিল, কাল থেকে তোমাদের গরমের ছুটি, তো সবাই সামার হোমওয়ার্ক শেষ করে আসবে। এদিকে আমরা চাপেক আর মিকাকে দেখি, তারা জাপানের টোকিও শহর ঘুরে দেখছিল। তারা সেখানে ঘুরে ফিরে ডান্স করে, খাবার খায়, বলতে পারো পুরো দিনটা অনেক মজা করে। কিন্তু আমাদের একটা ঝলক দেখানো হয়, শহরের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমরা নোবিতাকে দেখি, ডোরিমন ওকে সামার হোমওয়ার্ক শেষ করার জন্য ফোর্স করছিল, নয়তো তোমার আম্মু কোথাও যেতে দেবে না। কিন্তু আমাদের নোবিতাই থাকবে, সুপার অলস। এজন্য ডোরিমন স্পিড ওয়াইন্ডার নামে একটি গ্যাজেট ব্যবহার করে আর এর সাহায্যে নোবিতা পুরো সামারের হোমওয়ার্ক কয়েক মিনিটে শেষ করে ফেলে। কিন্তু এটাও নোবিতার হোমওয়ার্ক, তো অনেক ভুল ছিল, যা ডোরিমন মুছে আবার করতে বলে এবং মিকা চাপেক ওকে চিয়ার করছিল। তখন নোবিতার আম্মু ওকে গোসল করার জন্য ডাকে আর নোবিতা ডায়েরিতে লেখে, আজকে আমরা সবাই একসাথে গোসল করেছিলাম, অনেক মজা হয়েছে। মিকা আর চাপেক ঘুমিয়ে পড়েছে। তখন নোবিতা ডোরিমনকে বলে, তোমার কাছে কি আসলে এরকম কোনো গ্যাজেট নেই যেটা আমাকে বাঁশি বাজানো শিখতে সাহায্য করবে? আর ডোরিমন এবার সাফ মানা করে দেয়, তোমাকে এটা নিজের চেষ্টা শিখতে হবে। গভীর রাতে নোবিতার ঘুম ভাঙে, ডোরিমনও এটা খেয়াল করে আর একটা মুচকি হাসি দেয়। নোবিতা তার বাঁশি নিয়ে ওয়াশরুমে যায় আর প্র্যাকটিস করতে শুরু করে। এদিকে নোবিতার রুমে দেখা যায় ওই কালো নয়েজ গুলো নোবিতার রুমে ঢুকে পড়েছে আর ওটা ঠিক ডোরিমনের ডয়ারে ঢুকে পড়ে। এদিকে নোবিতার বাবা যখন ওয়াশরুম চেক করতে যায়, ওখানে কেউ ছিল না, কিন্তু দরজা খোলার আগে মিলি সেকেন্ডের জন্য আমরা একটা লাইট দেখি। সকাল হয়ে যায়, নোবিতারা সবাই হল অফ ফারে যেতে পার্কে একত্র হয়। তখনই সবাই খেয়াল করে ডোরিমনের গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। ডোরিমন জানায় সকাল ধরে তাহলে গলায় প্রবলেম হচ্ছে। আর নোবিতা জিজ্ঞেস করে, তোমার কি ঠান্ডা লেগেছে? আমি তো জানতাম ডোরিমন রোবট। এবং ডোরিমনের মুখ চেক করে দেখা যায় কালকে রাতের ওই নয়েজটা ওর মুখের মধ্যে ঢুকে পড়েছে। বাট নোবিতা এটা দেখে বুঝতে পারে না। সে বলে, তোমার গলার মধ্যে অদ্ভুত রঙের কিছু একটা আছে। আর ডোরিমন তার গলা ঠিক করার জন্য একটি ট্যাবলেট খেয়ে নেয়। তারা অ্যানিডোর দিয়ে হল অফ ফারে ফিরে আসে। এবার তারা এসেছে মাস্টার ভ্যান্টরের হলের সামনে, যে হয়তো জানে হল অফ ফারের মেন সুইচ কোথায় আছে। এদিকে ডোরিমনের গলা আরো প্রবলেম করতে শুরু করে। তখনই নোবিতা বলে ওঠে, সে তার রেকর্ডার আনতে ভুলে গেছে, আমি হয়তো ওটা ওয়াশরুমে রেখে এসেছি, যাতে সবাই ওকে অনেক ভৎসনা করে। আর জিয়ানারটা সবচেয়ে জঘন্য ছিল। সমস্যা নেই, এমনিতেও তুই ইউজলেস। ডোরিমন বলে, আমরা অ্যানিডোর থেকে অনেক দূরে চলে এসেছি। তো সে তার অন্য একটি গ্যাজেট বের করে, স্পেস টাইম চেঞ্জার, আর ওটার পাওয়ার সম্পর্কে সে বলে এর সাহায্যে 24 ঘন্টার ভেতর যে কোনো জায়গা আর সময়কে অদল বদল করা যায়। তো ডোরিমন নোবিতা কালকে রাতে তাদের ওয়াশরুমে পৌঁছে যায় আর ওখান থেকে রেকর্ডার নিয়ে চলে আসে। আর এই জন্যই হয়তো কালকে রাতে নোবিতার বাবা দরজা খোলার সময় আমরা ওই মিলি সেকেন্ডের জন্য লাইট দেখি। যাই হোক, তারা সবাই মাস্টার ভ্যান্টারের হলের সামনে পৌঁছে যায়। এখানে চাপেক সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। সে দৌড়ে তার মাস্টারের কাছে যায়, কিন্তু দেখা যায় মাস্টার ভেন্টর পুরোপুরি ভেঙে আছে। দেখে মনে হয় এই জায়গায় কেউ কয়েকশো বছরেও পা রাখেনি। আর চাপেক এটা বিশ্বাসই করতে পারছিল না, কারণ সে ঘুমানোর আগে তার মাস্টার একদম পারফেক্ট ছিল। সে কাঁদতে শুরু করে। তখন ডোরিমন চাপেকের কাছে আসে আর ওকে শান্ত হতে বলে, আমি কিছু করছি। এভাবেই কয়েক ঘন্টা কেটে যায়। ডোরিমন ওকে ঠিক করছিল, কিন্তু ডোরিমনের শরীরের অবস্থা ভালো মনে হচ্ছে না। সে বারবার কেঁপে কেঁপে উঠছে। আর এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ডোরিমন চাপেকের মাস্টারকে ঠিক করে দেয়। মাস্টার ভেন্টর ঠিক হয়ে ডোরিমনদেরকে ধন্যবাদ জানায়। সে চাপেক আর মিকাকে দেখে খুশি হয়। তখন মিকা এগিয়ে এসে বলে সে ওদের জাতির পুরো কাহিনী জানতে চায়। আর এখানে মাস্টার ভেন্টর পুরো কাহিনী রিভিল করে। তাদের গ্রহের নাম হচ্ছে মিউজিকা। এটা অনেক সুন্দর আর হাসি খুশি একটি গ্রহ ছিল, কিন্তু একদিন কিছু লোক রেভিলিয়ন শুরু করে আর ওরা মিউজিক বন্ধ করে দেয়, যেটা তাদের পুরো গ্রহের পাওয়ার সোর্স ছিল। এবং মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথেই মহাশূন্য থেকে এক ধরনের অর্গানিজম নয়েজ আমাদের গ্রহের উপর আক্রমণ করে। ওদের পাওয়ার ছিল ওরা মিউজিককে নষ্ট করে দিত, আর ওই নয়েজটা আমাদের পুরো গ্রহের উপর একটা দুর্যোগ সৃষ্টি করে। এবং আমাদের কাছে শুধু হাতে গোনা কয়েকটি স্পেসশিপ ছিল, এবং আমরা আমাদের নিজেদের জন্মভূমিকে ত্যাগ করতে বাধ্য হই। স্পেসশিপে থাকার
দেখার সময় আমরা অনেক রিসার্চ করি আর আমরা জানতে পারি যে নয়েজ আছে এরা শুধু মিউজিককে ভয় পায় আর শুধু মিউজিক দিয়ে এদেরকে থামানো সম্ভব। এরা সেসব গ্রহ থেকে দূরে থাকে যেখানে মিউজিক আছে, আর যদিও তারা মিউজিক থাকা গ্রহের কাছে যেতে পারে না, এরা নিজেদের এক ধরনের সিড পুরো স্পেসে ছড়িয়ে দেয়। স্পেস থেকে তারা যদি কোনো গ্রহে প্রবেশ করতে পারে, এরা প্রথমে যেসব জিনিস মিউজিক তৈরি করে ওগুলোকে নষ্ট করে, আর একবার মিউজিক শেষ করতে পারলে ওই গ্রহের উপর নয়েজের আক্রমণ হয়। তখন কি হয়, ডোরেমনের শরীর আবারও খারাপ হতে শুরু করে, ওর শরীরের রং বদলে যাচ্ছে, গলা দিয়ে অদ্ভুত সাউন্ড বের হচ্ছে, এবং এটা দেখার সাথে সাথেই মাস্টার ভ্যান্টার বুঝে যায় এটা সেই সিমটম যেটা তাদের গ্রহের উপর হাজার হাজার নয়েজ আক্রমণ করার আগে রোবটদের সাথে হয়েছিল। তার মানে পৃথিবীতেও নয়েজ আক্রমণ করবে। তখন চাপেক বলে, কিন্তু পৃথিবী তো মিউজিকে ভরা, আর মিউজিক থাকলে ওরা তো জনসংখ্যাও বাড়াতে পারে না। মাস্টার ভ্যান্টার বলে, যদি কোনো কারণে কয়েক মুহূর্তের জন্য পৃথিবীর মিউজিক বন্ধ হয়ে থাকে তাহলে ওটা হতে পারে ওরা কয়েক ঘন্টার ভিতর নিজেদের ক্লোন তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আর একথা শোনার পরে ডোরেমন নোবিতা বুঝে যায় পৃথিবীতে নয়েজ আসলে আক্রমণ করতে শুরু করেছে, কারণ নোবিতা ফিউচার ডায়রি দিয়ে কয়েক ঘন্টার জন্য পৃথিবী থেকে মিউজিক গায়েব করে দিয়েছিল। আর জিয়ান সুনি ও শিজুকা এটা না জানলেও ভয় পাচ্ছিল, কারণ এখন পৃথিবীতে মিউজিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তখন মাস্টার ভ্যান্টার বলে, পৃথিবীকে বাঁচানোর একটাই উপায় আছে, নয়েজের আক্রমণ হওয়ার আগে আমাদের হল অফ ফায়ারকে পুরোপুরি রিভাইভ করতে হবে। আর সে ওদের হল অফ ফায়ারের মেইন সুইচের সামনে নিয়ে যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এটাকে চালু করার জন্য মিউজিকা ফ্লুট নামে একটি বাঁশি লাগবে, আর বাঁশিটাকে শুধু তাদের গ্রহের শেষ জীবিত মানুষ মিকাই বাজাতে পারবে, কারণ তাদের গ্রহের রোবটরা বাঁশি বাজাতে পারে না। বাট আরো একটা বড় সমস্যা দেখা দেয়, তারা মিউজিকা বাঁশিটি হারিয়ে ফেলেছে, যা শুনে সবাই আবার হতাশ হয়ে পড়ে। তখন মাস্টার তাদের আরো একটা অবাক করা কাহিনী বলে, মিকার নাকি একজন যমজ বোন ছিল, আর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিউজিকার বাসিন্দাদের যাত্রা শেষে তারা বরফে ঢাকা পৃথিবীকে খুঁজে পায়, আর তখনই দুজন যমজ বাচ্চা জন্ম নেয়। এখানে দুজনেরই বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল, আর মিউজিকার ব্লাড লাইনকে বাঁচিয়ে রাখার জন্য একজনকে পৃথিবীতে পাঠিয়ে দেয় আর অন্যজনকে স্পেসশিপের ভেতর কোল্ড স্লিপে রাখা হয়। আর মিকার যে ছোট বোন ছিল যে পৃথিবীতে গিয়েছে, তার কাছে নাকি দ্বিতীয় বাঁশিটি ছিল। আর এই পুরো কাহিনী ঘটেছে 40,000 বছর আগে, মানে মিকা 40,000 বছর ধরে ঘুমিয়েছিল। এদিকে জিয়ান সুনি ওইসব শুনে বলে ওঠে, টিচার তো আমাদের বলেছে 40,000 বছর আগে পৃথিবীতে প্রথম বাঁশি তৈরি করা হয়। কিন্তু তখনই ডোরেমনের শরীর আরো খারাপ হতে শুরু করে, সে দাঁড়াতেই পারছে না। মাস্টার বলে, ওই বাঁশিটার মধ্যে হিলিং পাওয়ার আছে যেটা তোমাদের বন্ধুকে ঠিক করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো বাঁশিটা এখন কোথায়? এদিকে দেখা যায় ওই স্পেসশিপের উপর নয়েজরা আক্রমণ করে দিয়েছে। অপরদিকে পৃথিবীতেও মিউজিকের যত ইনস্ট্রুমেন্ট ছিল সবগুলো একটা একটা করে নষ্ট হতে শুরু করে। আবারও মুভির প্রথমে দেখানো সেই অবস্থা, চারিদিকে চিৎকার চেঁচামেচি, টিভি স্মার্টফোন কিছুই কাজ করছে না। আর আমাদের দেখানো হয় অনেক বড় একটি নয়েজ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এদিকে ডোরেমনরা অ্যানিরো দিয়ে একটি মিউজিয়ামে এসেছে, কারণ শিজুকার মনে পড়েছে তাদের টিচারের বলা 40,000 বছর আগে পৃথিবীর যে প্রথম বাঁশি ছিল এটা এই মিউজিয়ামে রাখা আছে। তারা ওই বাঁশিটার কাছে যায়, আর এটাই কি ওই বাঁশিটা কিনা এটা চেক করার জন্য ডোরেমন ওর উপর একটা গ্যাজেট ব্যবহার করে, এবং তারা ওই বাঁশিটার মেমোরি দেখতে শুরু করে। আর এই সিনটাই কিন্তু মুভির প্রথমে দেখানো হয়েছিল। একটি বাচ্চা মেয়ে মিটিওর থেকে বের হয়, দেখা যায় পৃথিবীতে মিকার বোন অনেক বড় হয়ে গেছে, সে বাঁশি বাজাচ্ছিল। আর তখনই তাকে পৃথিবীর একটি ছেলে এই অদ্ভুত জিনিসটা বাজাতে শোনে, আর এর থেকে ইন্সপায়ার হয়ে সে নিজে রিসার্চ করে অনেক ফেলিয়ার দেখার পর পৃথিবীর প্রথম বাঁশি তৈরি করে। আর এই বাঁশির কারণেই মিকার বোন আর ওই ছেলেটির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা একটি পরিবার তৈরি করে, তাদের বাচ্চা হয়, আর এভাবে পৃথিবীতে মিউজিকের সূচনা। বোঝাই যায় এটা সেই অরিজিনাল বাঁশিটা না যেটা তারা খুঁজছে। কিন্তু মিকা অনেক খুশি ছিল, কারণ তার ছোট্ট বোনকে নিজের জীবন একা কাটাতে হয়নি। কিন্তু সমস্যা এখনো রয়ে গেল, মিউজিকের আসল বাঁশিটা কোথায়? তখনই সুনিয়র মনে পড়ে ওই বাঁশিটা দিয়ে মিকার বোন যে সুর তুলছিল ওটা সে মিনা নামে কোন সিঙ্গারের গানে শুনেছে। আর আমাদের বলা হয় মিকা অনেক ফেমাস একজন সিঙ্গার, আর এখন সে জাপানেই আছে। এদিকে মিনা তার মিউজিক কনসাল্টের আগে রেস্ট করছিল, তখনই তার রুমে মিকা চলে আসে। আর এখানে সিঙ্গার মিনা মিকার চুল আর চেহারা দেখার পর পুরো অবাক হয়ে যায়, কারণ মিকার চেহারা আর চুল তার পরিবারের লোকদের সাথে ম্যাচ করছিল। আর মিকা এখানে ওকে ডিরেক্ট বলে, আমি ওই বাঁশিটার জন্য এসেছি। মিনা মিকার কাছে থাকা ওই বাঁশিটা দেখায় যেটা ওর দাদি ওকে জার্মানিতে থাকতে দিয়েছিল। মিকা এখানে মিনার কাছে এই বাঁশিটা কিছুক্ষণের জন্য ধার চায়। অবাক করে হলেও মিনা এটা ওকে দিয়ে দেয়, সে ভাবে ও হয়তো ওর কোনো ছোট্ট ফ্যান। মিকা খুশিতে লাফাতে লাফাতে বাঁশিটা নিয়ে ডোরেমনদের কাছে আসে, আর কি হয়েছে সবাইকে খুলে বলে। সবাই এটা বিশ্বাসই করতে পারছিল না, এত বড় সুপারস্টার মিনা মিকার বংশধর। তখনই ডোরেমন অজ্ঞান হয়ে যায়। সিন শিফট হয় নোবিতাদের প্লেগ্রাউন্ডে। ডোরেমনকে ঠিক করার জন্য মিকা এখানে তার বাঁশি বাজায়, কিন্তু এটা কাজ করছিল না। তখন তারা ঠিক করে তারা সবাই একসাথে মিউজিক বাজিয়ে ডোরেমনকে ঠিক করার চেষ্টা করবে, বাট এটাও কাজ করছিল না। তাদের একজনের সাথে অন্যজনের সুর মেলে না, মিউজিকটা অনেক বাজে শোনায়। কিন্তু সবাই এখানে ব্লেম করছিল নোবিতাকে। সবাই মিউজিক বাজানো বন্ধ করে দিলেও নোবিতা বাজিয়ে যাচ্ছিল। জিয়ানোকে থামানোর চেষ্টা করলে নোবিতা রেগে যায়, আর সে কান্না করার মতো অবস্থা হয়ে বলে, আমিও প্র্যাকটিস করেছি, তোমাদের সাথে আমিও ডোরেমনকে ঠিক করতে চাই। নোবিতা আবারও বাজাতে শুরু করে। এবার তার বন্ধুরাও তার মনের অবস্থা বুঝতে পারে, সবার মন শান্ত হয়, এবং এবার তারা অনেক সুন্দর মিউজিকের সুর তুলতে পারে। আর ডোরেমনের মুখ থেকে নয়েজটা বের হয়ে যায়।
আর যখন মিউজিক শেষ হয়, ডোরেমন নোবিতাকে বাঁশি বাজানো শিখে ফেলার জন্য কংগ্রাচুলেট করে। নোবিতা ডোরেমনকে জড়িয়ে ধরে। আর এখানে জিয়ান, সুনিও, শিজুকা লেভেল আপ হয়ে একজন এক্সপার্ট মিউজিশিয়ান হয়ে যায়। আর নোবিতা প্রো। লিডার ডোরেমন সবার উদ্দেশ্যে ভাষণ দেয়, চলো পৃথিবীকে রক্ষা করি। এদিকে স্পেসশিপে সবার অবস্থা অনেক খারাপ, নয়েজের সংখ্যা অনেক বেড়ে গেছে, রোবটরা ওদের সাথে ফাইট করে পেরে উঠছে না। তখনই জিয়ান, সুনিও, ডোরেমনরাও এসে সেখানে ফাইটে অংশগ্রহণ করে এবং এবার সবাই খালি চোখে দেখতে পায় অনেক বড় একটি নয়েজ আসলেই পৃথিবীর দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এদিকে মিকা নোবিতা মেইন সুইচের সামনে এসে গেছে। মিকা এখানে বাঁশি বাজালে কয়েকটা সার্কেল অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু শেষেরটা হচ্ছিল না, কারণ মিউজিক আর বাঁশিটার একটা হোল নষ্ট হয়ে গেছে। মিকা বুঝতে পারছিল না এখন তারা কি করবে। তখনই একটি নয়েজ মিকা আর নোবিতার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু নোবিতা সময় মতো ওটাকে দেখে ফেলে আর মিকাকে নিয়ে ওটাকে ডস করে। ওটা আবার যখন আক্রমণ করতে যায়, এবার নোবিতা তার বাঁশি ব্যবহার করে আর ওটাকে শেষ করে দেয়। কিন্তু বাঁশিটা বাজাতে গিয়ে হঠাৎ করে নোবিতা আবারও সে মুভির প্রথমে স্কুলে প্র্যাকটিসের সময় বের হওয়া ওই আওয়াজটি বের হয় আর পুরো স্পেসশিপে এটা একো হতে শুরু করে। নোবিতার বন্ধুরাও এটা চিনতে পারে এটা নোবিতারই সেই অদ্ভুত সাউন্ড, কিন্তু কোনো একটা কারণে এটা সেই সুর ছিল যেটা হল অফ ফায়ারের মেইন সুইচকে অ্যাক্টিভ করত, আর এটার সাথে সাথেই হল অফ ফায়ার পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়। নোবিতা নিজেই বুঝতে পারে না সে এটা কিভাবে করলো। চারদিকে মিউজিক বাজতে শুরু করে, পুরো জায়গা আলোকিত হয়ে যায় আর এর ফলে স্পেসশিপের মধ্যে থাকা সব নয়েজ নষ্ট হয়ে যায়। আর আমাদের বলা হয় এই পুরো হল অফ ফেমই একটি মিউজিক ইনস্ট্রুমেন্ট। এই ঘটনার পরে সিন শিফট হয়। মাস্টার ভ্যান্টর সবাইকে বলছিল হল অফ ফায়ার আমরা ঠিক করে ফেলেছি, কিন্তু এখন আমাদের দায়িত্ব আছে, আমাদেরকে পৃথিবীকে বাঁচাতে হবে, আর এবার আমরা নয়েজকে পুরোপুরি শেষ করে ফেলবো। সব রোবটরা এতে একমত হয় এবং সে তাদের পৃথিবীর 5 জন এক্সপার্ট মিউজিশিয়ান ডোরেমন, নোবিতা, জিয়ান, সুনিও, শিজুকা এদের সাথে মিউজিকের সকল বাসিন্দাদের পরিচয় করিয়ে দেয়। সে ডোরেমনদের সবাইকে মিউজিক বাজানোর প্রস্তুতি নিতে বলে। আর এই মিউজিক পারফর্মটা আউটার স্পেসে যে বিশাল নয়েজ দেখা গেছে যেটা ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে ওটাকে থামানোর জন্য হবে। এটা শুনে নোবিতারা নার্ভাস হতে শুরু করে। জিয়ান বলে তোমরা নার্ভাস, চলো আমি একটি গান গাই। সুনিও ভয় পেয়ে বলে এরকম করো না, নয়তো পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। এবার মিকা বিজয়ের ভাষণ দেয়, আমার পৃথিবীকে বাঁচাবো এবং সবাই একসাথে মিউজিককে থামিয়ে ছাড়বো। ডোরেমন জিজ্ঞেস করে আমরা কোন মিউজিক বাজাবো। মাস্টার ভ্যান্টর বলে চাপেক একটি মিউজিক তৈরি করেছে, আজকে ওটা বাজানো হবে। সবাই চাপেককে অনেক বাহবা দেয়, যাতে চাপেক লজ্জা পেয়ে বলে সেই মিউজিকের নোটটা পৃথিবীর মিউজিককে রিসার্চ করে লিখেছে। নোবিতা জিজ্ঞেস করে এটার নাম কি। চাপেক বলে আমি এটাকে নাম দিয়েছি আর্থ সিম্ফনি। তো শুরু হয়। চাপেক সবাইকে লিড করছিল আর ওর ইশারায় সবাই তালে তালে মিউজিক পারফর্ম করতে শুরু করে। নয়েজরাও পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। এখানে এমন একটা সিন দেখানো হয় নয়েজ পৃথিবীর দিকে এগিয়ে আসার চেষ্টা করছে আর মিউজিকের ওয়েব ওটাকে দূরে সরিয়ে দিচ্ছে একটা শিল্ডের মতো। মিকাও গান গাইতে শুরু করে। যখন তাদের সবার মনে হয় তারা হয়তো জিতে যাচ্ছে, তখনই নয়েজগুলো নিজেদের শক্তি বাড়িয়ে দেয় আর মিউজিকের শিল্ডকে ভেদ করে স্পেসশিপকে ভাঙতে শুরু করে। পুরো জায়গায় ভূমিকম্প শুরু হয়। ডোরেমন নয়েজকে থামানোর জন্য তার পকেট থেকে গ্যাজেট বের করতে শুরু করে। এদিকে নোবিতা একটা সময় নয়েজের ধাক্কার কারণে স্পেসশিপের অরবিটের বাইরে চলে যায়, কিন্তু এরপর যেটা হয় নোবিতা বিশ্বাস করতে পারে না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আসলে স্পেসে যেহেতু কোনো বাতাস থাকে না, এজন্য কোনো শব্দ ট্রাভেল করে না, তাই নিজের কথাও কেউ শুনতে পারে না। এদিকে পৃথিবীতে ডোরেমনের ফিউচার ডায়েরিটি গ্লো করতে শুরু করে। অপরদিকে স্পেসে ডোরেমনের ডেসপায়ার্ড হয়ে বের করা গ্যাজেটগুলো একটার সাথে আরেকটা ধাক্কা খেতে শুরু করে। এর ফলে একটা চেইন রিয়াকশন হয় এবং 24 ঘন্টার ভেতর টাইম স্পেস চেঞ্জ করা গ্যাজেটটি অ্যাক্টিভ হয়ে যায়, যেটা দিয়ে নোবিতা ওর বাঁশিটা ওয়াশরুম থেকে নিয়েছিল। এর ফলে কি হয়, কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর মতো স্পেসেও বাতাস চলে আসে। এখন স্পেসেও শব্দ ট্রাভেল করতে পারছিল। মিউজিকের শব্দ এবার আর থেমে থাকে না। ডোরেমনের গ্যাজেট পুতুলগুলোর মিউজিক ভেসে আসে। জিয়ান, সুনিও, শিজুকা, নোবিতা সবাই নিজের মতো করে মিউজিক বাজাতে শুরু করে। আর এখানে মিকার যে ভয়েস ছিল, আই উইশ আমি তোমাদের শোনাতে পারতাম। তো মিকার ভয়েসের সাথে মিউজিকগুলো অনেক সুন্দরভাবে ম্যাচ করে। আর ডোরেমনের এই গ্যাজেটের কারণে এখন মিকার ভয়েস পুরো পৃথিবীতে ট্রাভেল করছিল। পৃথিবীর মানুষরা বুঝতে পারে না এই মিউজিক কোত্থেকে আসছে। ধীরে ধীরে নয়েজ দুর্বল পড়তে শুরু করে এবং এখানে এমন একটা সিন দেখানো হয় মানুষের হাঁটার সাউন্ড, কাজের সাউন্ড, গাড়ির সাউন্ড, কোলাহল, পৃথিবীর প্রতিটা শব্দই একটা মিউজিক। আর সবার সমন্বয় তৈরি হওয়া এই অসাধারণ মিউজিক পুরো স্পেসে ছড়িয়ে পড়ে এবং মিউজিকের পার্টিকেল গুলো একটি হাঁসের রূপে নয়েজটার দিকে যেতে শুরু করে এবং এবার নয়েজটা পুরোপুরি শেষ হয়ে যায়। ফাইনালি ডোরেমনটা আবারও আমাদের পুরো পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছে। তখন ডোরেমন ভাবে স্পেসে সাউন্ড কিভাবে ট্রাভেল করছে আর পৃথিবীর আওয়াজই বা এখানে কিভাবে আসছে। তখনই ডোরেমনের একটা গ্যাজেট ওর মাথায় লাগে, টাইম স্পেস চেঞ্জার। আর এটা সেট করার লোকেশন দেখে ডোরেমন অবাক হয়ে যায়, কারণ এই গ্যাজেটের কারণে তারা সহ পুরো পৃথিবী নোবিতার বাথটবের উপরে চলে এসেছে। আর এজন্যই সাউন্ড এত ভালোভাবে ইকো হচ্ছিল। আর এত ভালো একটা কোইন্সিডেন্টের কারণ আমি তোমাদের ব্যাখ্যা করি। আই হোপ তোমাদের মনে আছে। নোবিতার থেকে ফিউচার ডায়েরি নেওয়ার পর ডোরেমন ডোরাকেকের খুশিতে তার ফিউচার ডায়েরি ঢোকাতে ভুলে গেছিল, যেটা পরে নোবিতার আম্মু খুঁজে পান। উনি ভাবে এটা নোবিতার রেগুলার ডায়েরি। তো নোবিতার রেগুলার ডায়েরির জায়গায় ফিউচার ডায়েরি রেখে দেন। আর এটাতেই নোবিতা লিখেছিল আজকে আমরা সবাই একসাথে গোসল করেছি। সো এজন্যই ফিউচার ডায়েরির কারণে পুরো পৃথিবীর সবাই নোবিতার বাথটবের উপর চলে এসেছে।
মুভিতে আসি, আমাদের দেখানো হয় নোবিতা স্কুলের জন্য তৈরি হচ্ছে। তখন ডোরেমন এসে ওকে ওর বাসিটি দেয়। স্কুলে যাওয়ার সময় নোবিতা শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ সে মিকাকে মিস করছিল। এদিকে মিকাও নোবিতাকে মিস করছে। তখনই চাপেক এসে বলে তারা একটি সিগন্যাল পেয়েছে, এটা মিউজিকার অন্য একটি লাইফ বোর্ড থেকে এসেছে। হয়তো ওর মধ্যে মিউজিকার অন্য সার্ভাইভাররাও বেঁচে আছে, যা শুনে মিকা অনেক খুশি হয় আর শেষবারের মতো নোবিতাকে ধন্যবাদ দেয়। আর এবার গুফি ক্লাসের জায়গায় বলে বড় ভাই নোবিতা